ওকে, সো ওয়েলকাম সবাইকে ইজি টিউটোরিয়াল লার্নিংয়ে। ওকে, আই থিঙ্ক সবার এক্সাম খুব ভালো গেছে। সো ওয়েলকাম টু ফোর্থ সেম। সো এবার তোদের মেন যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে থিওরি অফ মেশিন, থার্মাল ইঞ্জিনিয়ারিং 2, ওকে, ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 অ্যান্ড মেট্রোলজি অ্যান্ড প্রোগ্রাম ইলেকটিভের মধ্যে, যেটা ইলেকট্রিক সাবজেক্ট, তার মধ্যে পড়ছে তোর আরএসি অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং। ওকে, সো তোরা দেখে নিস তোরা কোনটা করবি। আমরা এখান থেকে আরএসিটা আমি করাবো এখান থেকে। ওকে, সো সবাই হয়তো কলেজে তোরা আরআইসিডি পাবি অ্যাজ ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে। ওকে, সো ফার্স্ট অফ অল আজকে যেটা করাবো দ্যাট ইজ থিওরি অফ মেশিন। সো থিওরি অফ মেশিনের সিলেবাস নিয়ে একটু আলোচনা করবো, ডিসকাস করবো, দেন একটু টপিকের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করবো। ওকে, সো ফার্স্ট থিওরি অফ মেশিন কি, কেন, কোথা থেকে এসছে। সো থিওরি অফ মেশিন লাইক ইজ আ পার্ট অফ মেকানিক্স, একদম সিম্পল মেকানিক্স। দ্যাট ইজ, দেখ প্রথমে ইউনিট 1 লেখা আছে কি, দ্যাট ইজ ফান্ডামেন্টাল অফ মেকানিক্স। একদম সিম্পল যেটা মেকানিক্সে পড়ে এসিস কি, যে ফোর্স ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম, ওকে, ল্যামিস থিওরেম, অ্যান্ড সেটা ছাড়াও তোর ভাইব্রেশন কিছু পার্ট পড়েছিস মেকানিক্সের মধ্যে। ওকে, আর ফ্রিকশন। ওকে, সো সবার মধ্যে একটা জিনিস কমন ছিল কি, ফ্রি বডি ডায়াগ্রাম বা লিনিয়ার কাইনেমেটিক্স অফ দ্য মেকানিক্স, ওকে, ডায়নামিক্স অফ দ্য মেকানিক্স, কাইনেটিক্স অফ দ্য মেকানিক্স, এগুলো পড়েছিস। ওকে, সো এখন ওইগুলো আছে তোদের, একটু পরে দেখতে পাবি। লাইক লিনিয়ার কাইনেমেটিক্সের মধ্যে তোরা থিওরির মধ্যে কিছু পার্ট পাবি যেটা হচ্ছে ক্যাম অ্যান্ড ফলোয়ার বলে। ওকে, সো ওখানেও কিছু কিছু জায়গায় তোরা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট কাজ করতে হবে। ওকে, দ্যাট ইজ আ পার্ট অফ আ কাইনেমেটিক্স অফ দ্য মেকানিক্স। ওকে, সো ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল অফ দ্য মেকানিক্সের মধ্যে কি পড়ছে না, ফান্ডামেন্টাল অফ দ্য মেকানিক্সের মধ্যে পড়ছে হোয়াট ইজ দ্য কাইনেমেটিক্স অফ দ্য মেশিন, what is the working principle of the mechanism and what is the velocity of a point in mechanism. So kinematics এর মধ্যে কি পড়ছে না, এখানে আমরা ডিফাইন করব দ্যাট আমরা স্ট্যাটিক ফোর্স কি নিয়ে আলোচনা করব, ডাইনামিক ফোর্স নিয়ে কি করে আলোচনা করব, কাইনেমেটিক্স ফোর্স, কাইনেটিক্স, কাইনেমেটিক লিঙ্ক, কাইনেমেটিক পেয়ার, ওকে, এগুলো কি ছিল আলোচনা করব। নেক্সট চলে যাব ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মেকানিজম, দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম। লাইক কোনো একটা জিনিস লাইক সাপোজ ধর চলে একবার এখানে জাস্ট মিনিট, আমি তারা ওয়ান নোটটা অন করি। ওকে, সো লাইক আমরা ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম এখানে পড়বো। মেকানিজম মানে কি, যে ধর সাপোজ আমরা একটা টেবিল নিয়ে ধর বসে আছি। ওকে, সো সাপোজ ধর টেবিল নিয়ে বসে আছি, লাইক দিস ইজ ওয়ান টেবিল, এর চারটে পায়া, ওকে, চারটে লেগ। সো সো দিস ইজ এ স্ট্যাটিক পার্ট, এটা কনস্ট্যান্ট, এর মধ্যে কোনো রকম ফোর্স আমরা অ্যাপ্লাই করছি না, জাস্ট একটা স্ট্যাটিক পার্ট। সো দিস ইজ নট আ মেকানিজম। সো এখানে মেকানিজম কী করে করতে পারি, যদি আমি একে এরকম একটা জিনিস করে দিই, এই টেবিলটাকেই এই পায়া লাগিয়ে তার নিচে যদি চাকা করে দিই, অ্যান্ড যদি তাকে আমি দূর থেকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি, এখানে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, আমার এটা একটা টেবিলটা একটা মোশনে আমার এগোতে থাকবে। ওকে, সো দেন ইট উইল বি আ মেকানিজম। ওকে, সো আরেকটা উদাহরণ ধর বাইসাইকেল বা সাইকেল। ওকে, সো দিস ইজ আ সাইকেল। সো এখানে প্রত্যেকটা এক একটা লিঙ্ক, আর যে হুইল করা আছে সেই হুইলে আমরা কি করছি না, এখান থেকে প্যাডেল করছি, প্যাডেল করার পর এখানে তাকে আমি একটা ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার জন্য ও আমাকে একটা রোটেশনাল মোশন থেকে একটা রেক্টিলিনিয়ার মোশনে কনভার্ট করে দিচ্ছে। ওকে, সো দিস ইজ
ওয়ান টাইপ অফ আ মেকানিজম। এখানে কি, এখানে মেকানিজমের মধ্যে মেন জিনিসগুলো কি আমাকে দেখতে হবে না, দেখতে হবে এখানে কি লিঙ্ক ইউজ করছি, কি জয়েন্ট ইউজ করছি, ওকে, কি পেয়ার ইউজ করছি। সো একটা মেকানিজমের পিছনে মেনলি যেটা হাত থাকে সেটা হচ্ছে একটা লিঙ্ক, একটা জয়েন্ট, একটা পেয়ার, বা জয়েন্ট আর পেয়ার দুটো একই কথা, একটা লিঙ্ক এবং একটা জয়েন্ট। এই লিঙ্ক অ্যান্ড জয়েন্ট দুটো মিলিয়ে তৈরি হয় একটা মেকানিজম। ওকে, তোরা যদি বলিস স্যার একটা লিঙ্ক একটা জয়েন্ট দিয়ে কোনো মেকানিজম হতে পারে, একটা লিঙ্ক একটা জয়েন্ট দিয়ে কোনো মেকানিজম হতে পারে না। একটা হাতে কখন তালি বাজতে পারে? বাজতে পারে? বাজতে পারে না। একটা তালি বাজানোর জন্য দুটো হাত দরকার। ঠিক তেমন একটা মেকানিজম হওয়ার জন্য মিনিমাম দুটো লিঙ্ক দরকার এবং একটা জয়েন্ট দরকার। ওকে, সো তোদের যখনই কখনো ইন্টারভিউ জিজ্ঞেস করে যে একটা লিঙ্ক দিয়ে কখনো মেকানিজম হতে পারে, নো, একটা লিঙ্ক দিয়ে মেকানিজম হতে পারে না। ওকে, একটা মেকানিজম হওয়ার পিছনে দুটো লিঙ্ক দরকার। ওকে, যে এক্সাম্পল দিলাম ঠিক তেমনই একটা যদি চুটকি বাজাস তার জন্য দুটো আঙুল দরকার, দুটো ফিঙ্গার দরকার। ওকে, তবেই সেটা সাউন্ড করছে লাইক দ্যাট, লাইক দ্যাট। ওকে, সো ঠিক তেমনই একটা লিঙ্ক, একটা মেকানিজম, একটা মেকানিজম মানে সেটা কোনো মোশন ক্রিয়েট করছে। মেকানিজম মানে কি, সেই মেকানিজমটা কোনো একটা মোশন ক্রিয়েট করছে, আমাকে মোশন জেনারেট করছে, তাকে একটা ইনপুট দিচ্ছি, সে আমাকে একটা আউটপুট দিচ্ছে। মেকানিজম মানে একদম সিম্পল ভাষায় আমি তাকে কিছু দিচ্ছি, তার পরিবর্তে সে আমাকে কিছু দিচ্ছে, একটা লেনদেন প্রক্রিয়া। ওকে, সে লেনদেন প্রক্রিয়ার মধ্যে তাকে একটা সাইক্লিক জিনিস হতে হবে, যার দ্বারা সে আমাকে সে যে যতটা ইনপুট নিচ্ছে মেবি সে আমাকে ততটা আউটপুট ফিরে না দিতে পারে, বাট কিছু আমাকে আউটপুট দিতে হবেই হবেই। আমি যদি তাকে 100% ইনপুট দিই মেবি সে আমাকে 100% আউটপুট নাও দিতে পারে, বাট লেস দ্যান 100% আমাকে আউটপুট দিতেই হবে, তবেই তাকে আমরা বলবো দ্যাট one is called a mechanism. Clear? So mechanism একটা simple fundae, mechanism a simple fundae that a combination of, একদম simple নিজের ভাষায়, a combination of link and joint বা link and pair where we give input and as a return we get some output, তাকে বলছি একটা মেকানিজম। ওকে, সো খুব ভালো করে একবার নিজের হাতের দিকে যে ফিঙ্গারটা আছে ফিঙ্গারটার দিকে তাকিয়ে দেখ, দ্যাট ইজ অলসো আ মেকানিজম। একটা খুব মজার জিনিস, আমরা মেকানিক্যালে যত সাবজেক্ট পড়ি না কেন ফ্রম ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার টু এন্ড সেমিস্টার 8 সেমিস্টার বা 6 সেমিস্টার, ওকে, সো সবই কিন্তু আমাদের হিউম্যান বিংস থেকেই কপি করা হয়েছে মেকানিজমটা। খুব ভালো করে খেয়াল করে দেখ, তুই যে কোনো জায়গায় চলে যাস, মেবি সেটা ফ্লুইড, মেবি সেটা মেশিন ডিজাইন, মেবি সেটা মেকানিজম, মেবি সেটা থিওরি অফ মেশিন, মেবি সেটা মেটেরিয়াল, মেবি সেটা কম্পোজিট, মেবি সেটা সাম টাইপ অফ বন্ডিং। ওকে, বল না তুই আমাকে একটা উদাহরণ দে যেখান থেকে আমি তোদের সেটা অ্যাজ আ হিউম্যান বিং এর নেচার থেকে তোদের আমি এক্সাম্পল দিয়ে দেবো। সো সাপোজ ধর আমাদের এই যে হার্টবিট চলছে, হার্টবিট কিসে চলছে, দ্যাট ইজ নাথিং বাট আমরা ওকে কম্পেয়ার করে কি বানিয়েছি মেকানিক্যালে, না পাম্প বানিয়েছি। হার্টবিট যেটা আমাদের হৃৎপিণ্ড যেটা চলছে, দ্যাট ইজ নাথিং বাট আ সিম্পল পাম্প মেকানিজম। একটা পাম্প, আমাদের কাছে একটা পাম্প বসানো আছে যে কি করছে, অনবরত আমাদের কাছে যে ব্লাড আছে সেই ব্লাডটাকে চারিদিকে সার্কুলেট করছে পাম্পটা। ওকে, হৃৎপিণ্ডটা ঠিক তেমন আমরা যে ফ্লুইডে পাম্প পড়ি, সেই পাম্পটা কি করে না, পাম্পটা আমাদের কাছে জাস্ট তোরা 5th সেমিস্টারে পড়বি ফ্লুইড, সেই পাম্পটা কি করে না, পাম্পটা পুরো ফ্লুইড ইনপুট থেকে আউটপুট চারদিকে পুরো সার্কুলেট করে। ওকে, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ মেকানিক্যাল পার্ট। আচ্ছা, নেক্সট মেকানিক্যাল পার্ট কি, নেক্সট মেকানিক্যাল পার্ট আমাদের যে স্কিন আছে, সেই স্কিনটা কি করে না, স্কিনটা দ্যাট হিট ট্রান্সফার করে। ওকে, বা একটা সেন্সিটিভ স্কিন হিসেবে কাজ করে, যেখানে আমি হিট দিলে বুঝতে পারি। ওকে, সেই হিটের জন্য একটা সার্টেন রেসপন্স আমাদের কাছে ব্রেনে যায়, আমরা নিজেকে সেই অনুযায়ী আমরা নিজেকে রেসপন্স করি। ওকে, আচ্ছা, তো যেটা বললাম, যেটা একবার এই থিওরি মেশিনে যেটা লাগতে পারে, সাপোজ ধর এটা একটা ফিঙ্গার আছে,
একটা ফিঙ্গার আছে। সো আমি এই ফিঙ্গারটাকে দ্যাট ইজ অ্যাটাচ উইথ মাই হ্যান্ড, ওকে, অ্যাটাচ উইথ মাই হ্যান্ড। সো এই ফিঙ্গারটাকে আমি কিভাবে মুভ করতে পারি, না এইটাকে আপ ডাউন এদিকে মুভ করতে পারি, ওকে, বাট এইটাকে এদিক এদিক কিন্তু মুভ করতে পারি না, ওকে। সো আমি যদি বলি দিস ইজ আ লিঙ্ক অ্যান্ড দিস ইজ অ্যানাদার লিঙ্ক, এই দুটো লিঙ্ক কানেক্ট আছে বাই সাম জয়েন্ট বা বাই সাম পেয়ার, যেটা হচ্ছে এখানে একটা পেয়ার আছে, ওকে, এখানে একটা পেয়ার আছে, যার জন্য আমার ফিঙ্গারের একদম ফ্রন্টে যে আছে বোনটা, সেই বোনটা মুভ করতে পারছে, মানে সে একটা ওই পিনের এগেনস্টে সে এরমভাবে রোটেট করতে পারছে এইদিকে বা এইদিকে, ওপর নিচ ওপর নিচ, ওকে। ঠিক তেমনই যদি দেখিস এলবো কনুই, সেই কনুইয়ের কাছেও আমাদের সেম একটা দুটো লিঙ্কের মধ্যে কানেকশন করে রেখেছে। সো ভাই যদি দেখিস দিস ইজ আওয়ার হ্যান্ড, ওকে। সো এখানে একটা, এটা একটা লিঙ্ক 1, এটা একটা লিঙ্ক 2, এটা একটা লিঙ্ক 3। সো এখানে আমাদের যে রিস্টের কাছে যে আমরা ওকে ঘোরাতে পাচ্ছি, দ্যাট ইজ কানেক্টেড বাই সাম পেয়ার। এখানে যে আমাদের এলবো আছে সেখানে আমাদের একটা পেয়ার আছে, যার জয়েন্ট আছে, যার জন্য আমরা হাত থেকে মুড়তে পারছি, ওকে। অ্যান্ড এই শোল্ডারের কাছে আমাদের কাছে একটা পেয়ার আছে বা জয়েন্ট আছে, যার জন্য আমরা শোল্ডার থেকে পুরো হাত থেকে মুভ করতে পারছি। সো এটাকে কাজে লাগিয়ে অনেক ধরনের অ্যাপ্লিকেশন তৈরি হয়। তোরা দেখে থাকবি যে যে মাটি খোঁড়ে যে মেশিন, সেখানেও ঠিক এরকমভাবে 3-4টে এরকম থাকে, ওকে, আর্ম থাকে, তার ফিঙ্গার থাকে, ওকে। সো আমরা পুরো হিউম্যান বিং থেকে জিনিসটাকে কপি করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম তৈরি করছি। সো এখানে মেকানিজম কি, এখানে মেকানিজম হচ্ছে আমরা একটা ইনপুট ফোর্স দিচ্ছি এবং সেটা রেসপেক্টে আমার কিছু আউটপুট দিচ্ছে, ওকে। সো চল এটাকে মুছে দিচ্ছি আমি। সো ঠিক তেমনই সাইকেলেও this is link 1, this is link 2, this is link 3, this is link 4, this is link 5, this is link 6, this is link 7, this is link 8, this is link 9, this is link 10, this is link 11। সো দেখতে গেলে টোটাল 11টা লিঙ্ক আছে, প্লাস এটা একটা ধরে নে লিঙ্ক 12। সো 12টা লিঙ্ক আছে, 12টা লিঙ্কের মধ্যে এটা একটা 13, এটা 14। সো টোটাল 14টা লিঙ্ক আছে। 14টা লিঙ্কের মধ্যে আমি কোনো একটা জায়গায় আমি ওকে ফোর্স অ্যাপ্লাই করছি, কোনো একটা লিঙ্কে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তার জন্য রেসপেক্ট টু দ্যাট ফোর্স আমাকে কোনো একটা লিঙ্ক থেকে আমাকে আউটপুট দিচ্ছে, ক্লিয়ার। সো এরকমই ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম আমরা পড়ে নেবো ফার্স্ট মডিউলের মধ্যে, ওকে। নেক্সট হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন। সো পাওয়ার ট্রান্সমিশনের মধ্যে কি পড়ছে, না আমরা যে পাওয়ার ট্রান্সমিট করছি সেটা কোনো একটা মিডিয়াম দিয়ে ট্রান্সমিট করতে হবে। সেই মিডিয়ামটা কি, সেই মিডিয়ামটা মেবি বেল ড্রাইভ, মেবি চেন ড্রাইভ, মেবি গিয়ার ড্রাইভ। সো একটু ভেবে দেখ, আমরা যে অটোমোবাইল বা একদম সিম্পল অটোমোবাইল, ধর আমাদের কাছে এখনো কোনো গাড়ি আবিষ্কার হয়নি, কোনো অটো 4 হুইলার, কোনো 2 হুইলার আবিষ্কার হয়নি, কোনো আইসি ইঞ্জিন আবিষ্কার হয়নি, আমরা একদম আদিম যুগে বসবাস করছি, যেখানে শুধুমাত্র সবেমাত্র 1990 সেঞ্চুরিতে একটা সাইকেল আবিষ্কার হয়েছে, ওকে, সবে একটা সাইকেল আবিষ্কার হয়েছে। সো যখন আমাদের কাছে গাড়ি ছিল না, সাইকেল ছিল, তখন আমরা তাকে কীভাবে মুভ করতাম, না তাকে ম্যানুয়ালি আমরা ফোর্স দিতাম, তার জন্য সে আমাকে একটা আউটপুট হিসেবে সে আমাকে একটা অন্য মোশনে কনভার্ট করে দিত, রাইট। সো তারপরে তাকে আস্তে আস্তে ডেভেলপ করে আমরা সাইকেল থেকে বাইক এলাম। বাইকে কি করলাম, না প্রথমে যে সাইকেল ছিল, সাইকেলে আমরা কি করতাম, সাইকেলে একটা ফোর্স দিতাম, এখানে একটা ফোর্স দিতাম, এখানে প্যাডেলে একটা ফোর্স দিতাম, সেই ফোর্সটা কনভার্ট হয়ে যখন হুইলে যেত, সেই কনভার্সনটা কার দ্বারা হতো, সেই কনভার্সনটা হতো বিকজ অফ দিস চেন ড্রাইভ, বিকজ অফ দিস
চেন ড্রাইভ। সো এই চেন ড্রাইভটা কি? দ্যাট চেন ড্রাইভ ইজ নাথিং বাট আ পাওয়ার ট্রান্সমিশন ডিভাইস। Power transmission device or power transmission component. Okay, that is দেখ এখানে কি লিখছে পাওয়ার ট্রান্সমিশন। সো পাওয়ার ট্রান্সমিশনের মধ্যে দ্যাট ইজ বেল্ট, চেন, রোপ, গিয়ার, এগুলো সব মধ্যে পড়ছে। ওকে, সো দিস ইজ ওয়ান টাইপ অফ পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। ওকে, দ্যাট ইজ চেন ড্রাইভ, যেটা কানেক্ট করছে একটা ইনপুট এবং একটা আউটপুটকে। এখানে ইনপুটকে, এখানে ইনপুট হচ্ছে আমার দিস ওয়ান ইজ ইনপুট প্যাডেল, অ্যান্ড আউটপুট হচ্ছে আমার এখানে হুইলটা, আউটপুট। ওকে, সো পাওয়ার ট্রান্সমিশন বলতে আমরা তাই বুঝি, যেটা বুঝি লাইক আমার ইনপুট থেকে আউটপুটের মধ্যে যে ফোর্স বা পাওয়ার আমরা সাপ্লাই করছি, সেই পাওয়ারটাকে আউটপুটে যে পৌঁছে দিচ্ছে তাকে বলছি পাওয়ার ট্রান্সমিশন। সো যখন আমরা সাইকেল থেকে বাইকে এলাম, আমরা তখন আর ম্যানুয়ালের দিকে গেলাম না, তখন আমরা বললাম না আমরা তো খাটবো না, আমরা কম খাটনি করে কোনো আদার কোনো কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করব মেকানিক্যাল এনার্জিতে। ওকে, চলো আমরা ম্যানুয়াল জিনিসটা বন্ধ করে দিলাম, আমরা একটা নতুন ডিভাইস তৈরি করলাম যাকে বলা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আইসি ইঞ্জিন। সেই আইসি ইঞ্জিনে কি করছি না, আইসি ইঞ্জিন আমরা বলছি তোমাকে আমি একটা গ্যাসোলিন দিচ্ছি বা একটা ফুয়েল সিস্টেম দিচ্ছি তোমাকে, যার মধ্যে একটা এনার্জি আছে, সেই এনার্জি তুমি বার্ন করো, জ্বালাও, জ্বালিয়ে তার মধ্যে যে তুমি শক্তি পাচ্ছ সেই শক্তি দিয়ে তোমাকে আমাকে আউটপুট দাও। ওকে, সো আমরা তার জন্য কিছু পে করছি। ওকে, আমরা তার জন্য কিছু খরচ করছি, আমরা নিজেদের ওয়ার্কটাকে, নিজেদের ক্ষমতাটাকে বাঁচিয়ে রেখে আমরা বাইরে থেকে এক্সট্রা সেই এনার্জি থেকে কিনে তাকে ব্যয় করছি অ্যান্ড একটা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম রান করাচ্ছি সিম্পল ভাষায়। ওকে, সো দ্যাট ইজ অ্যানাদার পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, যেখানে একটা আইসি ইঞ্জিন রান হচ্ছে। দ্যাট আইসি ইঞ্জিন ইজ আ মেন পাওয়ার জেনারেট করছে, ওটা কোনো ট্রান্সমিশন ডিভাইস নয় বা ট্রান্সমিশন সিস্টেম নয়। আইসি ইঞ্জিন ইজ এ পাওয়ার জেনারেটিং ডিভাইস, যে পাওয়ার জেনারেট করছে। সো সেই পাওয়ার জেনারেট থেকে এগেন দেখবি বাইকে যে ইঞ্জিন থেকে যে হুইল অবধি, সেটা এগেন কানেক্টেড বাই সাম চেন ড্রাইভ। সো সেখানে একটা চেন ড্রাইভ কানেক্ট করছে। সো সেখানে আমার সাইকেল থেকে বাইকে যাওয়ার সময় আমার তাহলে ইমপ্রুভমেন্টটা কি হলো? ইমপ্রুভমেন্টটা আমি যে আমার শরীরের কার্যক্ষমতা ব্যয় করছিলাম, সেই কার্যক্ষমতা আমাকে ততটা ব্যয় করতে হচ্ছে না, ওটা আমার লেস হয়ে গেল। ওকে, বাট ট্রান্সমিশন সিস্টেম সেম আছে। নেক্সট, আমি সাইকেল থেকে মুভ করলাম বাইকে, যেখানে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা সেম আছে, বাট আমার পাওয়ার জেনারেটিং সিস্টেমটা ইমপ্রুভ হলো। নেক্সট আমি বাইক থেকে চলে গেলাম ফোর হুইলার বা ইন অটোমোটিভ। ওকে, সো ইন ফোর হুইলারে যখন চলে গেলাম, তখন কি দেখতে পাচ্ছি, তখন সেখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। আমরা আরও ব্যয় করছি টাকা, বিকজ উই নিড সাম কমফোর্ট, উই নিড সাম স্পেস, উই নিড সাম মোর ক্যাপাসিটি। ওকে, সো ফোর হুইলারে আমরা সব কিছু পাচ্ছি, একটা ক্যাপাসিটি পাচ্ছি, অ্যাডভান্স পাওয়ার সিস্টেম পাচ্ছি, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম পাচ্ছি। ওকে, অ্যাডভান্স পাওয়ার জেনারেটিং ডিভাইস পাচ্ছি। ওকে, অ্যান্ড কমফোর্ট পাচ্ছি। ওকে, সো ফোর হুইলারে যখন গেলাম তখন দেখতে পাচ্ছি ওখানেও সেম একটা মেকানিজম ইউজ হচ্ছে। কি মেকানিজম? যে ইঞ্জিন থেকে যে পাওয়ারটা হুইলে যাবে, তার জন্য তাকে একটা ডিফারেন্সিয়াল লাগানো আছে। ওকে, সাপোজ এটা একটা ফোর হুইলারের ধর, এটা সামনের দুটো হুইল, ফ্রন্ট হুইল, আর এটা দা রেয়ার হুইল। ওকে, সো ইঞ্জিনটা কোথায় থাকে? ইঞ্জিনটা থাকে আমার এইখানে সামনে, এখানে সামনে মানে ইঞ্জিন থাকে। ওকে, সো ইঞ্জিন থেকে যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে তাকে রেয়ার হুইলে নিয়ে যাবে কে? রেয়ার হুইলে নিয়ে যাবে বাই সাম শ্যাফট। সেই শ্যাফটটা হচ্ছে আমার দিস ওয়ান, ডিফারেন্সিয়াল বা প্রপেলার শ্যাফট, একে বলা হয় প্রপেলার শ্যাফট। ডিফারেন্সিয়াল বলা হয় এইটাকে, যেখানে গিয়ে ও তার ট্রান্সমিশন পাওয়ার ট্রান্সমিশনটা ফ্রম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দেয়। ওকে, সেটা অটোমোবাইলে আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবি, নেক্সট স্টেজটা আছে। সো দিস ইজ আ প্রপেলার শ্যাফট।
এখানে আর কোনো রকম চেন ড্রাইভ বা কোনো আমরা ইউজ করছি না, এখানে আমরা শ্যাফট ইউজ করছি। সেই শ্যাফটটা রোটেট করে, নিজে রোটেট করে এখানে এই হুইলটাকে রোটেট করায়। এখানে একটা হুইল আর এখানে একটা হুইলকে রোটেট করায়। ওকে, সো এই দুটো হুইল যদি রোটেট করে আমার আবার ফ্রন্ট হুইল এর সাথে রোটেট করবে। ওকে, সো ওখানে আমরা কি করলাম, এখানে আমরা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটাকে ইমপ্রুভ করলাম। ওকে, নেক্সট দ্যাট ইজ বেল্ট ড্রাইভ। বেল্ট ড্রাইভ কোথায় কাজে লাগে না, বেল্ট ড্রাইভ কাজে লাগে লাইক যত দেখবি মেশিনারি আছে, মেশিনারিতে এখনো অনেক মেশিনারিতে বেল্ট ড্রাইভ ইউজ হয়, বা দেখবি রোপওয়েতে বেল্ট ড্রাইভ ইউজ হয়। ওকে, সো চেনের বদলে কোনো মেটালিক কম্পাউন্ডের বদলে আমরা কি করি, রাবারের বেল্ট ইউজ করি। অ্যান্ড বেল্ট ড্রাইভের জন্য মেন তোদের দুটো ফান্ডা পড়তে হবে, দ্যাট ইজ একটা হচ্ছে ওপেন বেল্ট ড্রাইভ, একটা ক্রস বেল্ট ড্রাইভ। মানে দুটো পুলি থাকবে, একটা বেল্ট ড্রাইভ হওয়ার জন্য মেন দুটো পুলি থাকে, একটা ছোট পুলি একটা বড় পুলি। ছোট পুলি বড় পুলি মানে কি না, একটা বড় রেডিয়াস একটা ছোট রেডিয়াস, একটা বড় ভাই একটা ছোট ভাই। ওকে, সো আমাদের সবারই কারো না কারো একটা বড় ভাই আছে, একটা ছোট ভাই আছে। মানে মানে যে বড় ভাই সে একটু ম্যাচিওর, সে কম মুভ করতে পারে। যে ছোট ভাই সে তো খুব ইয়ং, একদম ইয়ং, মানে কি বলবো, নিউ জেনারেশন, মানে পাহাড় ভেঙে দেওয়ার মতো শক্তি আছে। ওকে, সো সেরকমই ওরকমভাবে মনে রাখতে পারিস যে যে বড় ভাই সে খুব, যে বড় পুলি সে খুব ভেবেচিন্তে মুভ করে। ওকে, বাট সে যখন একবার মুভ করে, একটা স্টেপ মুভ করে, সে কিন্তু গেম চেঞ্জ করে। বাট ছোট ভাই সে একদম ছুটে দৌড়ে অনেকটা মুভ করে, বাট তারও যে সে যে 10টা স্টেপ মুভ করবে, তার জায়গায় যে বড় পুলিটা আছে সে 5টা স্টেপ মুভ করবে। মানে কি, একদম সিম্পল ভাষায়, যে বড় রেডিয়াস সে একটা রোটেশন দেবে, একটা রোটেশনের জন্য যে মুভমেন্ট হবে, ঠিক সেই জায়গায় একটা ছোট পুলি, বড় পুলি যদি 5টা রোটেশন দেয়, ছোট পুলি তাকে 10টা রোটেশন দিতে হবে সেই মুভ করার জন্য। ওকে, সো যে কোনো বেল্ট ড্রাইভের একটা বিগার পুলি থাকে, একটা স্মলার পুলি থাকে। সো এরকম ভাবে বেল্ট ড্রাইভের উপর দিয়ে একটা পুলির উপর দিয়ে একটা বেল্ট চলে যায়। ওকে, সো এই বেল্টটা চলে যাচ্ছে এখান দিয়ে। ওকে, সো এখানেও দিস ইজ ওয়ান টাইপ অফ মেকানিজম। এটা একটা মেকানিজম। কি করে না, এখানেও স্যার এখানে মেকানিজম কি করে হচ্ছে তোরা যদি বলিস, এখানে মেকানিজম হচ্ছে বাই একটা আমাকে ইনপুট দিচ্ছি, একটা আউটপুট দিচ্ছি, সেটা মেবি আমি ছোটকে দিতে পারি, মেবি বড়কে দিতে পারি। ওকে, সো এখানে ছোট বড় মিনিং হচ্ছে একটাই। এখানে আমি চাইছি কি, ছোট বড় করার একটাই উদ্দেশ্য, যে আমি কাউকে বেশি দিচ্ছি, আউটপুটে কম চাওয়ার আমার ইচ্ছা, বা আমি কাউকে কম দিচ্ছি, আমার বেশি চাওয়ার ইচ্ছা। ওকে, মানে একটা সাডেন ইনক্রিজ আর ডিক্রিজের একটা গল্প চলে আসছে এখানে। ওকে, আমি কম দিয়ে বেশি চাইতে পারি বা বেশি দিয়ে কম চাইতে পারি, সেই জন্য একটা ছোট বড় ইউজ হয়। তাহলে স্যার দুটো কি একই বয়সের ভাই কাজ করতে পারে না একটা লিঙ্কে? হ্যাঁ, কাজ করতে পারে। সেখানে তার যে পাওয়ার ট্রান্সমিশন ক্ষমতা, সেটা 1:1 ট্রান্সফার হবে। মানে তাকে যে ইনপুট আমি যদি 100 দিই, আউটপুট সে আমাকে 100ই দেবে। আমি যদি তাকে 100 টাকা দিই, সে আমাকে 100 টাকা রিটার্ন দেবে। মেবি সাম লস, এটা কখনোই সম্ভব নয় যে 100% এফিসিয়েন্সি পাওয়া যাবে, অবশ্যই ঠিক কথা। সো কোনো মেকানিজমে 100% পাওয়া যায় না, তার মধ্যে কিছু পরিমাণ লস, 1% 2% লস হয়, বিকজ সাম মেটেরিয়াল ফ্রিকশনাল লস অ্যান্ড আদার সব অনেক সব লস আছে, তোরা সব পড়বি এখন, ওসব নিয়ে এক্ষুনি অত আসছি না ডেপথে। ওকে, সো যখনই বলিস যে স্যার আমি 100% চাই, আমি বেশি চাই না, আমার বেশি প্রফিট দরকার নেই। ওকে, সো অবশ্যই এরকমই হয় যে দুটো আমার ইকুয়াল পুলি আমি ইউজ করছি, অ্যান্ড তাকে আমি অ্যাজ আ বেল্ট ড্রাইভ দিয়ে কানেক্ট করছি।
আচ্ছা বেল ড্রাইভ দিয়ে কানেক্ট করছে। সো কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমি যে পরিমাণ ইনপুট দিচ্ছি অ্যাজ আ ইনপুট, যে পরিমাণ দিচ্ছি, সাপোজ ধর আমি তাকে 100 টাকা ইনপুট দিচ্ছি, সে আমাকে 100 টাকায় ফেরত দেবে বা সাম 90 আমরা তাকে ফেরত দেবে। ওকে, 2% একটা লসে কেটে নেবে, লাইক একটা ফ্রিকশনাল লস বা কনভে লস, যেখানে লসেও কেটে নেবে। ওকে, সো যেখানে আমি এটাকে বাড়াতে পারি, ধর আমি 100 দিয়ে আমি যদি 150 বা 200 পেতে পারি, সেখানে আমি কেন একসাথে বসে থাকবো? আমাদের মোটিভটা কি? আমাদের মোটিভটা কম এনার্জি খরচ করে বেশি আউটপুট পাওয়া, এটাই তো আমাদের মোটিভ। অ্যান্ড পারপাসলি কোনো জায়গায় আমরা বেশি দিয়ে কম নিই, সেটা পারপাসলি সেটা ইউজ হয়। যেমন 200 দিয়ে আমি সেটা 100 নিই। ওকে, সেটা পরে আসি, তো একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। ওকে, সো যেখানে আমার সম্ভব যে আমি কম এফোর্ট দিয়ে বেশি আউটপুট নিতে পারি, সেখানে আমি কেন সেম টু সেম পুল ইউজ করব? সো সেই জায়গায় আমরা দুটো ডিফারেন্ট পুল ইউজ করি, যেটা একটা বড় একটা ছোট। সো আমি যদি যে বড় রেডিয়াসটা আছে তাকে যদি একটা ইনপুট ধরি, একে যদি আমি ইনপুট ধরি এবং আমি যদি একে 5টা রোটেশন করাই, একে যদি 5টা রোটেশন করাই, তাহলে রেসপেক্টিভলি এই ছোট পুলিটা কটা রোটেশন করবে? 10টা রোটেশন করবে। অবশ্যই আপনি কি করে বলছেন 10টা রোটেশন করবে? ওকে, আমি এটা বলতে পারি না 5 থেকে এটা 10টা করবে, বিকজ দ্যাটস ডিপেন্ডস আপন দা তার কথা তিত আছে তার ওপর। ওকে, তার রেডিয়াস কি তার ওপর। কারণ এখানে একটা সিম্পল ফান্ডা, দ্যাট ইজ n1 by n2, দ্যাট ইজ রেসিপ্রোকাল অফ, ইনভার্সলি রেসিপ্রোকাল অফ t2 by t1. ওকে, দ্যাট ইজ নাম্বার অফ teeth is inversely proportional to speed of the component বা speed of the gear। মানে যদি আমি বলি this is 1, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2। ওকে, মানে আমি যদি একে যদি n1টা যদি 100 দিই, তাহলে n2 কত হবে বার করতে পারবো, দ্যাট বেসড আপন দা নাম্বার অফ টিথ আমি কি ইউজ করছি। ওকে, আমি কটা টিথ যদি যেটা গিয়ার হয় তাহলে টিথ বলবো, আর যদি গিয়ার না হয় তাহলে সেটা অন্য কনসেপ্ট ইউজ হয়। ওকে, সো তার উপর ডিপেন্ড করে আমরা তার স্পিড রেশিওটা ক্যালকুলেট করতে পারি। সো এখানে একটা স্পিড রিডাকশন ঘটছে বা একটা স্পিড ইনক্রিমেন্ট ঘটছে। ওকে, সো সিম্পলি যেটা প্রথমে ছবি দেখালাম, একটা বাইসাইকেল ছবি। ওকে, সেখানেও দেখবি একটা যে দুটো পুলি ইউজ হচ্ছে, একটা বড় পুলি, একটা ছোট পুলি। ওকে, সো ছোট পুলি কেন আমরা ফোর্স দিই না? আমরা ছোট পুলিটাকে কেন মাঝখানে রাখি না, বড় পুলিটাকে কেন হুইলের কাছে রাখি না? কারণ আমরা কি চাই আমরা কন্টিনিউয়াসলি হেভি এফোর্ট দিয়ে যাব, আর তার জন্য যে মুভমেন্টটা হবে সেটা ওই 0.1 কিলোমিটার, সেটা ভালো না? আমি একটা সিম্পল একটা হালকা এফোর্ট দেবো, তার জন্য মুভ হবে 0.5 কিলোমিটার, সেটা ভালো না? একটা ছোট মুভ দেওয়ার জন্য যদি 500 মিটার মুভ করে যায়, দ্যাট ইজ বেটার। ওকে, কারণ তার সাথে সবকিছু আমাদের টাইম ডিপেন্ডেন্ট, আমার সবকিছু তার সাথে রিলেশনের সাথে যুক্ত আছে। ওকে, সো সেই জন্য আমরা কি করি, একটা বিগার পুলিতে ফোর্স দিচ্ছি, তার জন্য তার যে রোটেশন দিচ্ছি, সাপোজ তাকে ধর 2টো রোটেট করালাম, তার জন্য ছোট পুলিটা 4টে রোটেট করবে। যদি ছোট পুলিটা 4টে রোটেট করে, তার সেম শ্যাফটের সাথে কানেক্ট আছে বড় হুইলটা। সো যদি ছোট পুলিটা 4টে রোটেট করে, তার জন্য হুইলটাও 4বার রোটেশন করবে। ওকে, তো সিম্পলি আমরা এখানে একটা স্পিড রিডাকশনের গল্প শুনলাম, যে কি করে আমরা স্পিড রিডাকশন বা স্পিড ইনক্রিমেন্টের গল্প শুনলাম। ওকে, যে আমরা কি করে স্পিডটাকে বাড়াতে পারি। ওকে, সো এই জিনিসটা তোরা পড়বি, দ্যাট ইজ ইন বেল ড্রাইভ, ইন গিয়ার ড্রাইভ, ইন চেন ড্রাইভ, ইন রোপ ড্রাইভ। সো এর মধ্যে অনেক হিউজ নিউমেরিক্যাল আছে। প্রথমে বলেছি যে টম সাবজেক্টটা পুরোপুরি নিউমেরিক্যাল সাবজেক্ট। এখানে থিওরি পার্ট যেটা আছে আমি ওটা তো বলে দেবো। সো তোদের আশা করি স্ট্রেন্থ অফ মেটেরিয়ালের পর তোদের আর কোনো নিউমেরিক্যাল নিয়ে কোনো ভয় থাকবে না, সব ভয় অলরেডি কেটে গেছে। তোরা যে পরিমাণ নিউমেরিক্যাল তোরা প্র্যাকটিস করে এসেছিস, এনাফ, তোদের নিউমেরিক্যাল নিয়ে কোনো চিন্তা নেই। তোরা এরপর যে কোনো সাবজেক্টের নিউমেরিক্যাল ইজিলি অ্যাটেন্ড করতে পারবি। ওকে, সো এটা হচ্ছে বেল ড্রাইভের গল্প গেল। দেখ এখানে দেখ লেখা আছে স্লিপ, ক্রিপ, এফেক্ট অফ দ্য পাওয়ার, এফেক্ট ইন এ পাওয়ার ট্রান্সমিশন। স্লিপ মানে সাপোজ ধর কোনো সময় এরকম হয় দেখেছিস যে তুই সাইকেলে প্যাডেল করছিস বা
বাইকেও সে একটা কোনো কোনো সময় হয়, সাইকেলে প্যাডেল করছি হঠাৎ করে ফলস খেয়ে গেল, চেনটা ফলস খেয়ে গেল, দ্যাট ইজ কল্ড আ স্লিপ। বাট খুব কমই হয়, কারণ চেনের প্রত্যেকটা ঘাটের মধ্যে আমার যে পুলিটা বা স্প্রকেটটা আছে, সেই স্প্রকেটের প্রত্যেকটা টিথ ওই চেনের ঘাটের মধ্যে ঢুকে থাকে। সো ওখান থেকে ফলস হওয়াটা খুব কমন নয়, ওকে, রেয়ার কেসে হয়। সেটা মেনলি দেখা যায় বাইকে। বাইকে দেখবি মাঝে মাঝে যখন চেনটা খুব বড় হয়ে যায় না, ফলস খেয়ে যায়, ওকে, মানে চেনটা ঘুরে বাট তার রেসপেক্টিভলি স্প্রকেটটা ঘুরে না, ওকে, দ্যাট ইজ কল্ড আ স্লিপ। সো এখানে তোদের দেখতে হবে, মেনলি ক্যালকুলেট করতে হবে যে লেন্থ, কার লেন্থ বেশি, বেল্টের কার লেন্থ, ওপেন বেল্টের জন্য ক্রস বেল্টের জন্য কি, ওকে। ওপেন বেল্ট আর ক্রস বেল্ট মানে কি? ওপেন বেল্ট আর ক্রস বেল্ট মানে হচ্ছে এরকম ধর কেউ বলছে না আমি এরকম ওপেন বেল্ট ইউজ করবো না, জাস্ট আ মিনিট, কেউ বলছে আমি এরকম এরকম, এটা যেটা আছে দুটো হচ্ছে ওপেন বেল্টের উদাহরণ। কেউ বলছে না আমি এরকম ওপেন বেল্ট ইউজ করবো না, আমি একটা ক্রস বেল্ট ইউজ করবো, মানে এখানে একটা পুলি আছে আর তার রেসপেক্টিভলি এখানে একটা পুলি আছে। খুব মজার সাবজেক্ট, যদি মেকানিজমটাকে ভালো করে বুঝে বুঝে করিস না, ইজিলি এখান থেকে স্কোর করা এমন কোনো ব্যাপার নয়, ওকে। সো এরা বলছে এই যে বেল্ট আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, একটা এদিক থেকে এদিকে যাবে আর একটা এদিক থেকে এদিকে যাবে, সো এটাকে বলা হয় ক্রস বেল্ট ড্রাইভ, ওকে। সো এটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আছে, কেন আমরা ক্রস বেল্ট ড্রাইভ ইউজ করি সেটা পরে পড়বো থিওরি, ওকে। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ ক্রস বেল্ট টাইপ। সো এরকম ডিফারেন্ট টাইপ অফ তোদের বেল্ট ড্রাইভ আছে। নেক্সট গিয়ার ড্রাইভ, টাইপ অফ গিয়ার কি কি গিয়ার ইউজ করি, গিয়ার ট্রেন্স কি, তার অ্যাপ্লিকেশন কি, ট্রেন ভ্যালু কি, ট্রেন ভ্যালু বলতে যেটা বললাম ওই N1 N2 ওটাকেই ট্রেন ভ্যালু দিয়ে বলা হয়। ভেলোসিটি রেশিও কি, ভেলোসিটি রেশিও হচ্ছে দ্যাট ওই স্পিড রেশিওটাকে বলা হয় ভেলোসিটি রেশিও, ওকে, কারণ তোরা জানিস ভি ইকুয়াল টু কি পাই ডি এন বাই 60। সেখানে যদি আমরা এন জেনে থাকি তাহলে ইজিলি সেখান থেকে আমরা রেডিয়াস বা ডায়ামিটার ধরে আমরা ভেলোসিটি পৌঁছাতে পারবো, ওকে। সেখান থেকে আসছে ভেলোসিটি রেশিও। নেক্সট ডিফারেন্ট টাইপ অফ গিয়ার ট্রেন যদি পড়তে হবে, লাইক রিভার্টেড গিয়ার ট্রেন, কম্পাউন্ড গিয়ার ট্রেন, সিম্পল এপিসাইক্লিক গিয়ার ট্রেন, ল অফ গিয়ারিং। আচ্ছা, ল অফ গিয়ারিংটা একটু কনসেপচুয়াল, ওটা তোদের আবার ফিউচারে যারা তোরা হায়ার স্টাডিজ করবি তারা ওখানে গিয়ে ভালো করে পড়তে পারবি। ল অফ গিয়ারিংটা হচ্ছে ওয়ান টাইপ অফ গিয়ার এঙ্গেজমেন্ট আর গিয়ার ডিসএঙ্গেজমেন্টের গল্প, ওকে। মানে যখন গিয়ার একটা গিয়ারের সাথে অন্য গিয়ারের সাথে যখন এঙ্গেজ করে, মানে একটা তীর যখন অন্য তীরের সাথে মেসিং করে, তখন সে কতটা রিজিয়ন দূরে সে যে এঙ্গেজমেন্ট বা ডিসএঙ্গেজমেন্ট হচ্ছে সেটা আবার একটা ল অফ গিয়ারিং মেনে চলে। তার থেকে যদি বেশি এঙ্গেজমেন্ট করতে চায় তাহলে কিন্তু গিয়ারের তীরের ক্ষতি হবে, তীরটা ফেল করে যেতে পারে বা তীরটা ব্রেক করে যেতে পারে। সো প্রত্যেকটা গিয়ারে যে মেসিং হয় তার একটা নির্দিষ্ট ল মেনে চলে, ওকে। লাইক সাপোজ ধর এরকম গিয়ার আছে, সো এই গিয়ারের সাথে অন্য একটা গিয়ার ধর মিলছে এ পাশে, মিলছে, ওকে। সো এই যে তার এঙ্গেজমেন্ট জোনটা, এইটা তার এঙ্গেজমেন্ট জোনটা ঠিক এতটাই হতে হবে, এর বেশি সে এঙ্গেজমেন্ট করতে পারবে না। যদি সে এর বেশি এঙ্গেজমেন্ট করতে চায় তার তীরটা কিন্তু এখানে অন্য কোথাও লেগে সে তীরটা ব্রেক করে যেতে পারে। সো তোদের এটাই পড়তে হবে ল অফ গিয়ারিং এ, তার এঙ্গেজমেন্ট জোনটা, তার এঙ্গেজমেন্ট জোনের ক্যালকুলেশনটা কতটা লেন জুড়ে যখন একটা গিয়ার তীর অন্য গিয়ার তীর সাথে মিস করছে বা মেসিং করছে বা মিশছে, তার যে এঙ্গেজমেন্ট লেন্থটা সেটা কতটা হওয়া দরকার, তার জন্য তাকে আলাদা ক্যালকুলেশন দিয়ে বার করতে হবে, ওকে। সো এটা তোদের ল অফ গিয়ারিং এর মধ্যে এটা তোদের পড়তে হবে। নেক্সট ফ্লাইহুইল অ্যান্ড গভর্নর, খুব ভালো একটা টপিক ফ্লাইহুইল অ্যান্ড গভর্নর। ফ্লাইহুইল কি আর গভর্নর কি? গভর্নর মানে কি জানি, যে চালনা করে, ওকে। অ্যান্ড ফ্লাইহুইল কি?
মানে হচ্ছে যে একটা রিজার্ভার বলতে পারিস। কেমন ভাবে না, যখন আমাদের কোনো এনার্জি এক্সট্রা থেকে যাচ্ছে তখন ও নিজের কাছে রেখে দিচ্ছে, যখন আমাদের এনার্জি আবার নিজের কাছে কমে যাচ্ছে তখন আমাকে একটা এনার্জি প্রোভাইড করছে। মানে সিম্পল একটা ডিভাইস যে কিনা নিজেকে রোটেট করে, কখনো কখনো আমার যখন এনার্জি ঘাটতি ঘটছে তখন আমাকে এনার্জি সাপ্লাই করছে, আবার যখন এনার্জি বেশি থাকছে তখন ও স্টোর করে নিচ্ছে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ফ্লাইং। সো এটা মেনলি দেখা যায় আইসি ইঞ্জিন বা যে কোনো পাওয়ার স্ট্রোক কম্পোনেন্টের ক্ষেত্রে মেনলি দেখা যায় এটা ফ্লাইহুইলটা। ওকে, অ্যান্ড গভর্নর কি? গভর্নর হচ্ছে লাইক যে চালনা করছে, মানে প্রত্যেকটা অটোমোবাইলে একটা গভর্নর থাকে। সাপোজ ধর আমি কোনো পাহাড়ি এলাকায় উঠছি, সো সেখানে আমি অবশ্যই যখন পাহাড়ি এলাকায় উঠবো আমি হাই স্পিডে উঠবো না। সো বা বা পাহাড়ি এলাকার এটা ছেড়ে দে এক্সাম্পলটা। সাপোজ ধর তুই বাইক চালাচ্ছিস, সেখানে ফার্স্ট তুই নিজের ওয়েট 50 কেজি নিয়ে তুই চালাচ্ছিস বাইকটা। তার জন্য তুই যতটা পিক আপ মারবি, তোর পিছনে যদি আমি আরো 3 জনকে বসিয়ে দিই সেই সেম বাইকটায়, তাহলে 3 জন 3×5 = 15 মানে 150 কিলো ওয়েট নিয়ে এবার বাইকটা চালনা করছে। ওকে, সো 150 কিলো ওয়েটের জন্য তুই কি সেম পিক আপ দিবি, সেম অ্যাক্সিলারেট দিবি না। তুই যত তোর লোড ক্যাপাসিটি বাড়বে তার জন্য তোকে একটু অ্যাক্সিলারেট বেশি দিতে হবে। ওকে, কারণ অ্যাক্সিলারেশনটা কি ডিফাইন করে? অ্যাক্সিলারেশন ডিফাইন করে কতটা ফুল সাপ্লাই ডিফাইন করে। সো ঠিক তেমন এখানে গভর্নর সেই কাজ করে যে আমাকে ইঞ্জিন থেকে কতটা পরিমাণ ফুয়েল আমার কত পরিমাণ ফুয়েল সাপ্লাই দরকার সেটা ডিফাইন করে গভর্নর। ওকে, কি করে ডিফাইন করে না, ও গভর্নর নিজেকে রোটেট করায়। এরকম একটা ডিভাইস আছে, সো এই ডিভাইসটা এরকম একটা অ্যাক্সিস বরাবর নিজে রোটেট হয়। ওকে, যত রোটেট হবে তত এই যে বলগুলো আছে, ওকে, এই বলগুলো এখান থেকে এরকম যে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এরকম দিকে মুভ হয়। সো যত এদিকে মুভ হবে তত এখানে একটা ভালভ আছে, এই ভালভটা ওপেন হবে তত। ওকে, যত ওপেন হবে তত ফুয়েল সাপ্লাই বাড়বে। ওকে, সো গভর্নর নিজের রোটেশন দ্বারা ফুল সাপ্লাই কম বা বেশি ডিফাইন করে। ওকে, যখন লোড ক্যাপাসিটি বেশি বেড়ে যায় তখন গভর্নর খুব হাই স্পিড হতে থাকে এবং সে নিচে যে ভালভ আছে সেই ভালভটাকে একটু বেশি ওপেন করে দেয়, বেশি পরিমাণ ফুল সাপ্লাই করে। আবার যখন লোড ক্যাপাসিটি কমে যায় তখন গভর্নর একটু কম স্পিড রোটেট করে, যার জন্য ফুল সাপ্লাইটা কম হয়, বিকজ অফ সেখানে যে ভালভটা সেই ভালভটা কম ওপেন হয়। সো বাই দিস ওয়ে গভর্নর একটা ফুয়েল কন্ট্রোলের কাজ করে, কতটা পরিমাণ ফুয়েল দরকার, কত পরিমাণ ফুয়েল আমার দরকার নেই, সেই পরিমাণ ফুয়েলটাকেও কাট করে দেয়। ওকে, দ্যাট ইজ দ্য মেন পারপাস অফ দ্য গভর্নর। সো এটা তোদের ডিটেলসে পড়তে হবে, গভর্নর কি, ফ্লাইহুইল গভর্নর ডিফারেন্স কি, ডিফারেন্ট টাইপ অফ গভর্নর আছে, পোর্টার, প্রোয়েল। ওকে, এখান থেকে ছোট ছোট নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যাল করতে হবে। ফ্লাইহুইল থেকেও নিউমেরিক্যাল আছে। নেক্সট ইউনিট 4, দ্যাট ইজ ক্যাম অ্যান্ড ফলোয়ার মেকানিজম। ক্যাম অ্যান্ড ফলোয়ার কি? ক্যাম অ্যান্ড ফলোয়ার যেটা বললাম একটা মেকানিজম, মানে ছোট ছোট অনেকগুলো মেকানিজম, একটা বড় মেকানিজম হয়। ঠিক তেমন আমরা যে 4 হুইলারটা চালাই, সেই 4 হুইলারটা একটা হাজার ছোট ছোট মেকানিজম নিয়ে একটা বড় মেকানিজম তৈরি, যে মেকানিজমটাকে আমরা নাম দিচ্ছি অটোমোবাইল 4 হুইলার। ওকে, বাট সেই 4 হুইলারের পিছনে হাজারটা ছোট ছোট মেকানিজম আছে। ঠিক তেমন ক্যাম অ্যান্ড ফলোয়ার ইজ ওয়ান টাইপ অফ দ্যাট স্মল মেকানিজম। ও কোথায় কাজ করে? ও কাজ করে যেখানে তোর যখন আইসি ইঞ্জিনে
যখন আইসি ইঞ্জিনের কত পরিমাণ ফুয়েল সাপ্লাই হবে ভেতরে আইসি ইঞ্জিনের ভেতরে, সেটা ঠিক সেটা সাপ্লাই হয়ে যাওয়ার পর বা সেই সাপ্লাই হওয়ার জন্য তোকে কোন সময় ভালভটা ওপেন হতে হবে বা গেটটা ওপেন হতে হবে, যার জন্য সেই ফুয়েলটা ভেতরের দিকে আসে। আবার ফুল হয়ে গেলে যে গ্যাস বা ধোঁয়াটা সৃষ্টি হয়, সেই এক্স্যাক্টটাকে সেই গ্যাসিয়াস যে সলিউশন তাকে আমাকে বার করতে হবে। ওকে, বাইরে বার করতে হবে আইসি ইঞ্জিনের চেম্বার থেকে। সো তার জন্য আমাকে ঠিক কত সময় ভালভটাকে ওপেন রাখতে হবে, কত টাইম ধরে ওপেন রাখতে হবে, সেটা ডিফাইন করছে একটা মেকানিজম যাকে বলা হয় ক্যাম অ্যান্ড ফলোয়ার মেকানিজম। ওকে, সো ক্যাম অ্যান্ড ফলোয়ার মেকানিজম দেখতে অনেকটা এরকম। ওকে, অ্যান্ড এখানে একটা ফলোয়ার থাকে, সেটা মেবি নাইপ এজ, মেবি রোলার এজ, ডিফারেন্ট টাইপ অফ ফলোয়ার হতে পারে। This is a knife edge follower. ওকে, সো এখানে ক্যাম কোনটা? এখানে ক্যাম হচ্ছে এইটা ক্যাম, অ্যান্ড দিস ইজ কল্ড ফলোয়ার। সো এই দুজনে কি করে কাজ করে না, ক্যামটা যখন রোটেট হতে হতে ও এরকম পোর্শন থেকে সাপোজ এরকম পোর্শন চলে আসবে, তখন কি হবে, তখন ফলোয়ারটা খালি এই ডিরেকশনে ফ্রিলি মুভ করতে পারে, বাকি আর কোনো ডিরেকশনে মুভ করতে পারে না। সো ক্যামটা যখন এভাবে ঘুরতে ঘুরতে নিচের দিকে এরকম পজিশনে আসবে, তখন ফলোয়ারটা এরকম জায়গা থেকে এরকম জায়গায় আসবে, এত ডিসপ্লেসমেন্ট তার হবে। ওকে, সো অতটা ডিসপ্লেসমেন্ট হলে বিকজ অফ দিস ফলোয়ার মুভমেন্ট, তার ওই ফলোয়ার সাথে কানেক্টেড যে আছে সে, তার জন্য তার গেটটা ওপেন হতে পারে বা ক্লোজ হতে পারে। সো ক্যাম অ্যান্ড ফলোয়ার মেকানিজম দ্বারা আমরা ডিফাইন করি যে কোনো ভালভ বা কোনো সাপ্লাই গেট কতটা ওপেন থাকবে, কতক্ষণ ধরে ওপেন থাকবে, কত সময় পর বন্ধ হয়ে যাবে। ওকে, সো ঠিক তেমনই আইসি ইঞ্জিনের যে ফুয়েল সাপ্লাই বা এক্সস্ট গ্যাসটাকে বার করতে হবে, যদি ঠিক সময় না বার করি তাহলে আবার ও পরের যে গ্যাসোলিনটা আসবে, গ্যাস এয়ার মিক্সার যেটা আসছে, তার সাথে আবার এয়ার ফুয়েল মিক্সারের সাথে আবার ওই আমার যে এক্সস্ট গ্যাসটা সেটা যদি পুরোপুরি না বেরোতে পারে, তাহলে সেটা এখন আটকে রয়ে যেতে পারে, মিক্স হয়ে যেতে পারে। সো ঠিক কারেক্ট সময়ে আমাকে ক্যাম অ্যান্ড ফলোয়ার দ্বারা ঠিক কারেক্ট সময় আমাকে ভালভটা ওপেন করতে হবে, ক্লোজ করতে হবে। সো এখানে একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে ক্যাম অ্যান্ড ফলোয়ার মেকানিজম ইন অটোমোবাইল। ওকে, সো নেক্সট চলে যায় ব্রেক অ্যান্ড ক্লাচেস। ব্রেক অ্যান্ড ক্লাচেসটা কি না, সবাই জানিস আমরা ব্রেক কেন অ্যাপ্লাই করি, কোনো জিনিসকে সাডেনলি তাকে এখানে থামানোর জন্য বা তার মোশনটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা কি করি, ব্রেক অ্যাপ্লাই করি। অ্যান্ড ক্লাচ কি, ক্লাচ হচ্ছে ঠিক তার অপোজিট। ক্লাচ হচ্ছে একটা ডিভাইস যে কিনা ইঞ্জিনের সাথে কানেক্ট থাকে, ইঞ্জিন এবং আউটপুটের মধ্যে। যদি আমরা ক্লাচ দাবাই বা চিপি, দেন যে ইঞ্জিন থেকে যে পুরো পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছিল শ্যাফটে, সেই কানেকশনটা বন্ধ হয়ে যাবে। আবার যদি আমি তাকে ছেড়ে দিই, দেন সেটা আবার ইঞ্জিন থেকে যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে সেটা পুরোপুরি চলে যাবে আমার শ্যাফটের মধ্যে। সো দ্যাট ইজ দ্য মেন ফান্ডা অফ ক্লাচ, দ্যাট ইজ engage and disengagement of engine to wheel. Okay, that is the main funda. Next, balancing of our rotating mass and vibration, এটা পরে আসবো। ওকে, সো মেন তো 5-6টা চ্যাপ্টার আছে, খুব ভালো ফান্ডামেন্টাল চ্যাপ্টার একদম। ওকে, সো ফার্স্ট আমরা একদম ফান্ডামেন্টাল দ্য মেকানিক্স থেকে স্টার্ট করব। সো ফার্স্ট হেডিং দে পেয়ার। আচ্ছা, হেডিং দেওয়ার আগে একটা ছোট্ট করে লিখে রাখ যে আমরা মেকানিজমের মধ্যে, ইঞ্জিনিয়ারিং মেকানিজমের মধ্যে রকম পড়েছি, একটা স্টাডি অফ মোশন পড়েছি,
and study of motion with the consideration of the force, যাকে বলছি ডাইনামিক্স পার্ট। একটা কাইনেমেটিক্স পার্ট পড়ছি, একটা ডাইনামিক্স পার্ট পড়ছি। ডাইনামিক্স পার্টের মধ্যে কি এসেছিল? সো ফার্স্ট আমাদের মেকানিক্সের মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। সো স্ট্যাটিকে আমরা কি করতাম, অনলি স্টাডি অফ মোশন করতাম, স্টাডি অফ মোশন উইথাউট কনসিডারিং the force। উইথাউট কনসিডারিং দ্য ফোর্স অ্যান্ড ডাইনামিক পার্টে উইথ ফোর্স দিয়ে আমরা স্টাডি অফ মোশন করতাম। ওকে, দ্যাট ইজ দ্য মেন ফান্ডা ছিল কাইনেমেটিক্স অ্যান্ড ডাইনামিক্সের মধ্যে, বা ডাইনামিক্সটাকে অনেক সময় বলা হয় কাইনেটিক্স বলা হয়। ওকে, সো নাও ইন আ সিম্পল মেকানিজমে থিওরি অফ মেশিনে আমরা পড়ে নেব ফার্স্ট টপিক, দ্যাট হোয়াট ইজ কল্ড কাইনেমেটিক লিঙ্ক বা এলিমেন্ট। সো হেডিং দিয়ে এটা নতুন পেজে করি, দাঁড়া। সিম্পল মেকানিজম, সিম্পল মেকানিজমের মধ্যে লাইক কাইনেমেটিক লিঙ্ক। হোয়াট ইজ কাইনেমেটিক লিঙ্ক? এখন জাস্ট আজকে তোদের একদম পুরোপুরি ওপর দিয়ে একটু আরো ডিসকাস করে নেবো, কারণ এটা ডেপথে শুরু করলে ডেপথের মধ্যে আরো ডিটেলসে ঢুকতে হবে, আরো ডিটেলসে ঢুকতে হবে। ওকে, সো কাইনেমেটিক লিঙ্ক কি না, every part of a machine which is having some relative motion with some another part would be known as a kinematic link। so যদি কোনো পার্ট কোনো একটা আদার পার্টের সাথে রিলেটিভ মোশন দ্বারা কানেক্ট করা থাকে, তাকে বলা হয় একটা কাইনেমেটিক লিঙ্ক। so every part of a machine which is having some relative motion with respect to some another part, respect to some other part will known as a kinematic link। kinematic link। so ডিফারেন্ট টাইপ অফ লিঙ্ক হতে পারে, দ্যাট একটাকে বলা হয় রিজিড লিঙ্ক, একটাকে বলা হয় ফ্লেক্সিবল লিঙ্ক, একটাকে বলা হয় ফ্লুইড লিঙ্ক। ওকে, রিজিড লিঙ্ক কি? রিজিড লিঙ্ক ইজ লাইক যার মধ্যে আমি কোন রকম ফোর্স দিচ্ছি, বাট সেই ফোর্সটিতে তার কোনো রকম বিন্দু মাত্র না এফেক্ট পড়বে। ওকে, বিন্দু মাত্র এফেক্ট পড়বে না, তাকে বলছি রিজিড লিঙ্ক। মানে তুই দেয়ালে গিয়ে সজোরে ঘুষি মার, কিছু হবে? কিছু হবে না, কারণ দ্যাট ইজ এ রিজিড। বাট তুই একটা নিজের কোনো ছোট টেবিলে গিয়ে আঘাত কর, দ্যাট টেবিলটা মেবি তুবড়ে যেতে পারে বা মেবি ভেঙে যেতে পারে। ওকে, সো দ্যাট ইজ এক্সাম্পল অফ দ্য রিজিড লিঙ্ক, যেখানে আমরা ফোর্স দেওয়ার পর তার মধ্যে যে ডিফর্মেশন তৈরি হবে সেটা খুবই নেগলিজিবল। সো টোটাল লিঙ্ক চারটে, একটাকে বলা হয় রিজিড লিঙ্ক, নাম্বার 2 is called flexible link, number 3 is fluid link, okay।
সো ফ্লুইড লিঙ্কটা ইউজ হয় মেনলি দেখবি যখন কোনো গাড়িকে ওপর দিকে চাকে তোলা হয় বাই সাম কি বলে যাতে গাড়িটা লিফট করা হয়, আচ্ছা যাই হোক, কোনো হাইড্রোলিক পিস্টন সিলিন্ডার যেখানে আমরা কোনো ফ্লুইডের প্রেসারের কাজে লাগিয়ে কোনো মোশনকে কনভার্ট করছি তাকে বলা হয় ফ্লুইড লিঙ্ক। অ্যান্ড ফ্লেক্সিবল লিঙ্ক কি? ফ্লেক্সিবল লিঙ্ক লাইক যেখানে আমরা রিজিড লিঙ্ককে আগে ডিফর্মেশনটাকে নেগলেক্ট করছিলাম সেটা ফ্লেক্সিবল লিঙ্কে গিয়ে সেটাকে নেগলেক্ট করতে পারবো না, বাট তাকে একটা নির্দিষ্ট পারমানেন্সি লিমিটে হতে হবে, যে এরকম নয় তার অনেক বেশি ভ্যালু বাট তাও তার ডিফর্মেশনটাকে আমরা নেগলেক্ট করছি না। সো তার ডিফর্মেশনটাকে মেনলি তার নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতে হবে, প্লাস তাকে পারমিশন লিমিটের উপরে থাকতে হবে ডিফর্মেশনটাকে। ওকে, সো দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবল লিঙ্ক। সো নেক্সট এরপর আরো ডিপতে ঢুকবো, সেটার জন্য তোদের একটা বড় ক্লাস চাই। সো আজকে এখানে স্টপ করছি, তোরা একবার জাস্ট বেসিকটা গো থ্রু কর সিলেবাস অনুযায়ী। ওকে, একটু ওভারঅল দিকে গো থ্রু কর। অ্যান্ড নেক্সট আমরা আরো ফার্স্ট মডিউলের মধ্যে যেটা আছে লিঙ্ক সম্বন্ধে, পেয়ার সম্বন্ধে, জয়েন্ট সম্বন্ধে, সে তার জন্য আরো আমরা ডিপলি ঢুকবো নেক্সট ডেটে। ওকে, চল এখানে আজকে স্টপ করছি।